ইরানের কুদস ফোর্স হেডকোয়ার্টারে হামলার দাবি আইডিএফের আইজিআরসির গোয়েন্দা প্রধান কাজেমি নিহত। পাল্টা হামলায় ইসরায়েলে ৩ জনের মৃত্যু, আহত ৭৪। কক্সবাজারের রামুতে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে খাদে বাস, ঘটনাস্থলে বাবা ছেলে সহ নিহত ৩। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। হবিগঞ্জে চলন্ত বাসে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, বাস চালক আটক, পলাতক হেলপার। রাজবাড়ীতে ২ শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় মামলা। করোনা পরীক্ষা ও চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি আছে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। দক্ষিণাঞ্চলে ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে সরকার। ডেঙ্গুর বর্তমান যে অবস্থা, সেটা চিকিৎসার ক্ষেত্রে যে নীতিমালা মেনে চলতে হবে সেটা, এবং সেটার জন্য যে প্রয়োজনীয় আইভি ফ্লুইড সেগুলো সরবরাহ নিশ্চিত করা হবে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। টানা চতুর্থ দিনের মতো ইরানে চলছে ইসরায়েলের সামরিক অভিযান রাইজিং লায়ন। তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে তেল আবিব। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান। অভিযানের তৃতীয় রাতে হামলা রয়েছে অস্ত্রাগারে। টার্গেট করা হয়েছে ইরানের সার্ফেস টু সার্ফেস মিসাইল ঘাঁটিতে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে তেহরানের নারমাক ও লাভিজান জেলাও। যুদ্ধের দামামায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানী তেহরানের বাসিন্দাদের মাঝে। শহর ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। গাড়ির লম্বা লাইনে সড়কে দেখা দিয়েছে ব্যাপক যানজট। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ শতাধিক নাগরিকের প্রাণ গেছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য বিভাগ, যাদের মাঝে ৭০ জনই নারী ও শিশু। এবার ইসরায়েলের হামলার শিকার হলো ইরানের কুদস ফোর্স বাহিনীর হেডকোয়ার্টার্স। সোমবার এমন দাবি করেছে আইডিএফ। জানিয়েছে, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে চালানো হয় এই অভিযান। ফাইটার জেট দিয়ে রাজধানী তেহরানে বাহিনীর কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। একটি গ্রাফিক্যাল ভিডিও প্রকাশ করেছে তেল আবিব। দাবি, ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল শত্রু গোষ্ঠীর সদস্যরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডসের শক্তিশালী শাখা কুদস ফোর্স দেশের বাইরেও তেহরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকে সহায়তায় যোদ্ধা পাঠায়। তারা হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোকে অর্থায়নও করে। ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে ইরান। রাজধানী তেল আবিব সহ ব্যাপক ক্ষতিগ্রস্ত বন্দরনগরী হাইফা। নিহত হয়েছেন ৩ ইসরায়েলি, আহত অন্তত ৭৪ জন। ইরানের হামলায় তেল আবিব, জেরুজালেম সহ অন্যান্য স্থানে বেজে ওঠে সাইরেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনায়। ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের বের করতে ঘটনাস্থলে ছুটে যায় প্যারামেডিক সহ উদ্ধারকর্মীরা। বাসিন্দাদের বোম শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে ইরানের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাথিয়াম শহরে ধসে পড়া ভবনের নিচ থেকে বের করা হয়েছে আরও ২ মরদেহ। ইরানে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ কাজেমি সহ আরও ২ কর্মকর্তা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে তথ্যটি। রোববার ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হন তারা। মোহাম্মদ কাজেমির অবস্থান লক্ষ্য করে গোলা ছোড়ে ইসরায়েলিরা। হামলায় আরও মৃত্যু হয়েছে কাজেমির ঘনিষ্ঠ সহকারী ২ জেনারেল হাসান মোহাঘেগ ও মোহসেন বাঘেরি। আইআরজিসির পাশাপাশি তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু ইহুদি নয়, আরবদেরও চরম শত্রু ইরান, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি ভূখণ্ডে হামলা করা তেহরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইরানের মিসাইল ইহুদি আর আরবদের মাঝে পার্থক্য করে না। ওরা আমাদের সবার পিছনে আসছে সবাইকে ধ্বংস করার লক্ষ্যে। ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে বেসামরিকদের হত্যা করছে ইরান। নারী ও শিশু হত্যার প্রতিশোধ নেব আমরা। চড়া মাসুল গুনতে হবে তেহরানকে। ইরানের কেবল সুনির্দিষ্ট সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল। তেল আবিবের এমন দাবি আসলে অপপ্রচার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। বলেন, নারী ও শিশুদের লক্ষ্য করে হামলা চালানো ইসরায়েলের অভ্যাসগত বর্বরতা। এর আগে তেল আবিব দাবি করে ইরানের বেসামরিকরা নয়, কেবল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিত করেই চলছে তাদের অভিযান।
ইসরায়েলের করা এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিযোগ করেন বাঘেই। ইরানে অভিযানের জবাবে পাল্টা ক্ষয়ক্ষতির শিকার হতে হবে জেনেই হামলা শুরু করেছে ইসরায়েল। প্রথম থেকেই ছিল সব রকম প্রস্তুতি, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির। বেসামরিকদের সুরক্ষায় সর্বাত্মক চেষ্টার কথাও জানান তিনি। অভিযানের শুরুতেই শীর্ষ সামরিক কমান্ড ধ্বংস করা হয়েছে। জোরালো অভিযান চলবেই। আগামী কয়েক বছরের জন্য নিজেদের নিরাপত্তা শক্তিশালী হবে। কঠিন মুহূর্ত আসবে, আমরা চ্যালেঞ্জের মাঝপথে রয়েছি। জানতাম আমাদের মূল্য দিতে হবে, তবে দেরি হওয়ার আগেই অভিযান চালাতে হবে। ইরানের হামলায় ক্ষয়ক্ষতির লাইভ স্ট্রিমিংয়ে সাংবাদিকদের বাধা দিয়েছে ইসরায়েলের পুলিশ। তেহরানের ছোড়া মিসাইলে ব্যাপক ক্ষতিগ্রস্ত ইসরায়েলের বন্দরনগরী হাইফা। ইরানের মিসাইল হাইফায় আঘাত হানার মুহূর্ত ও ক্ষয়ক্ষতি সরাসরি সম্প্রচার করতে তাক করা ছিল আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের ক্যামেরা। তবে সে সম্প্রচারে বিপত্তি বাধায় পুলিশ। ইরানের হামলার ভিডিও সম্প্রচার করা যাবে না, দেয়া হয় হুঁশিয়ারি। সাংবাদিকদের সরাতে মোতায়েন করা হয় স্থানীয় নিরাপত্তা কর্মীদের। ইরান ও ইসরায়েলের মাঝে সমঝোতা সম্ভব বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দ্রুতই শান্তি আলোচনায় বসতে পারে দুই দেশ। আমার মনে হয় যুদ্ধবিরতি চুক্তি সম্ভব, এখনই সময়। কিন্তু কখনো কখনো ভালো কিছুর জন্য কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। আশা করি ভালো কিছুই হবে, সেই সময় বোধ করি চলে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল উদ্দিন আত্মহত্যার জন্য প্ররোচনা এবং মব তৈরির মাধ্যমে অপমান অপদস্থ করাকে দুষছেন স্বজনরা। মীমাংসিত একটি পুরনো ঘটনাকে কৌশলে সামনে এনে উস্কে দেয়া হয় বিতর্ক। এজন্য জামায়াত নেতাকর্মীদের দায়ী করছেন স্থানীয় কেউ কেউ। পুলিশ বলছে, অভিযোগ পেলেই কেবল নেওয়া হবে ব্যবস্থা। চারুকলা শিক্ষার্থী শাকিলের আত্মহত্যার কারণ খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী রিয়াজ রায়হান। ছবি তুলেছেন ফারেজ হোসেন। সন্তান হারিয়ে পাগল প্রায় ষাটোর্ধ্ব করিমন বিবি। ছোট ছেলে শাকিলের আত্মহননের পর বিলাপ করেই কাটছে দিনের বেশিরভাগ সময়। মানিকগঞ্জের সিংগাইরের দক্ষিণ জামসা গ্রামে কথা হয় শাকিলের মায়ের সঙ্গে। জানান ঘটনার দিন ঠিক কি হয়েছিল। তোর নিজের জীবন নিজে দিবি না, আমরা তোরই করু, তোর নিজের বিচার নিজে কর। আমি নিজের বিচার নিজে কি করু, তাহলে আমার আত্মহত্যা করুন না গো। তোর কাছে একটা ভুল করছিলাম, মাপ চাইছি, তাও তোরা যদি না মানুষ চাইলাম আবার আমার একটা পাপ করুন লাগবে। এটি শাকিলের ঘর। ঘর জুড়ে ছড়িয়ে আছে স্মৃতি। প্রায় 30 কেজি তামা দিয়ে নিজের প্রতিকৃতি তৈরি করেছিলেন শাকিল। যদিও এসব অপছন্দ ছিল স্থানীয় একটি গোষ্ঠীর, যারা তাকে নাস্তিক আখ্যা দিয়েছিল। এটা কোনো চক্র, এটার পিছনে কোনো ষড়যন্ত্র তো অবশ্যই আছে। এই সেই শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন শাকিল। নিজের কলেজের দৃষ্টিনন্দন এই দুটি স্থাপনার কারিগর তিনি। ছেলের সৃষ্টির সামনে বাবা নাসিরউদ্দিন জানালেন কিভাবে একটি মব তার সন্তানকে ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে। বাড়িতে এরকম 30 জন পোলা বানাইছে। আসার পরে শেষে আমার ডাইকে উঠাইছে, ওঠার পরে শাকিল শাকিল তো আমি তো জানি শাকিল ঘুমাই রয়েছে। এখন তো শাকিলতে পাওয়া যায় না, শাকিলতে দায় নাই। তাহলে আমার অনেকগুলো পোলা বানায় কয়ে, তাহলে ওরা আব্বারে নিয়ে যাও। আমাকে কী ব্যাপার নেবেন, কী সমস্যা? আপনার ছেলে নাস্তিক, আপনার ছেলে হিন্দুদের সাথে চলাফেরা করে, ঘরে অনেক মূর্তি আছে, অনেক কিছু আছে। আপনার এইটার বিচার আপনার না পাওয়া, আপনার ছেলেরা না পাইলে আপনারা নিয়ে আমরা এখন বিচার করুম, আপনারা বুক সমান গারুম, গায়ে হারে পাথর নিক্ষেপ করুম। ঘটনার সূত্রপাত মাস কয়েক আগে। ফেসবুকে একটি পোস্টে মতামত দিয়েছিলেন শাকিল। সেখানে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে তা মুছে ফেলে নিজের আইডি থেকে শাকিল ক্ষমা প্রার্থনা করেছিলেন। পরিবারের সদস্যরা জানান, গেল 9 জুন সেই মতামতের স্ক্রিনশট সামনে এনে নতুন করে উস্কে দেওয়া হয় বিতর্ক। এ নিয়ে স্থানীয় কয়েকজন যুবক শাকিলের বাড়িতে গিয়ে হুমকি ধামকি দেয়। একই দিনে ফেসবুক মেসেঞ্জারে রবিউল ইসলাম নামের কলেজেরই এক সহপাঠী নানাভাবে হুমকি দেয় শাকিলকে। সেই রাতেই নিজের ঘর থেকে শাকিলের ঝুলন্ত মরদেহ
উদ্ধার করা হয়। জানার চেষ্টা করেছিলাম সেদিন রাতে কারা গিয়েছিল শাকিলের বাড়িতে। পরিবার জানায় সাইদুর মোল্লা নামের এক প্রতিবেশী মব থেকে উদ্ধার করেন পরিবারটিকে। জামশা বাজারে পাওয়া গেল সাইদুর মোল্লাকে। জানতে চাই কি হয়েছিল সেদিন। যারা গিয়েছিল ওদের সান্ত্বনা দিলাম যে দেখো তোমরা এটা নিয়ে আর কোনো উচ্চবাচ্চা করো না, এলাকায় কালকে বসা হবে। ওর বাবারও আমি বুঝাইলাম দেখেন ভাই আপনি এটা নিয়ে বেশি চিন্তা করেন না, এখানে ভাঙচুর কোনো কিছু হইব না। আর হয়তো আলেমরা থাকবে, এলাকার মুরব্বীরা থাকবে, তারা পয়সা করে তওবা করাইব। সাইদুর মোল্লা মব সৃষ্টিকারীদের নাম পরিচয় বলতে না চাইলেও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় ঘটনার নেপথ্যে ইউনিয়ন জামাতের নেতাকর্মীরা, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন জামাত নেতারা। ফজলু মোল্লা জামাতের সভাপতি, ওই উগ্রবাদী মানুষ, ওই আর পর্যন্ত নিজে আসে নাই, কিন্তু ওর এইটাই আর কি এই কামটা হয়েছে আর কি, ওই তুই আর কি নেতৃত্ব দিয়ে এই কাজটা করাইছে। 15-20-30 জন বা 30-35 জন পোলাপান আমি অপরিচিত, চিনি না। তাই আমি বলছি কি হয়েছে, বললো যে এই যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে এই করছে, কটূক্তি করছে। আমি কি কটূক্তি করছে আমি তো ফেসবুক চালাই, আমি পাই নাই। তোমাদের পরে একজনে দেখেন, আমি বললাম যে এটা আসলে খারাপ করছে, সব বিষয়ের একটা মীমাংসা আছে। কারণ হলো গ্যাঞ্জাম করে এলাকায় সৃষ্টি করে লাভ নাই, এলাকায় একটা শান্ত সৃষ্টি আছে, এটাই থাকবে। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না শাকিলের ব্যক্তিগত মোবাইল ফোনের। এই ঘটনায় পুলিশের ভূমিকা রহস্যজনক। একজন শিক্ষার্থীর মৃত্যু নিয়ে পুলিশের দাবি, অভিযোগ নাই, তাই ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। কোনো জিনিস যখন কোনো বিষয়ের উপর যখন স্পেসিফিকভাবে আমাদেরকে অভিযোগ দায়ের করবে, তখনই সেই বিষয়টা কিন্তু পুলিশ নিজেরা বাদী হয়ে তখন মামলা দায়ের করে বা আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করে। ছেলের এমন মৃত্যুর জন্য কোনো বিচার চাইবেন না? এমন প্রশ্নের উত্তর ক্ষোভ আর আক্ষেপে ভরা। আল্লাহর কাছে বিচার দিছি, যদি আল্লাহ যদি বিচার করে তাহলে আমি পাবো। এই ঘটনায় প্রকৃত দায়ীদের খুঁজে বের করা ও শাস্তি নিশ্চিতের দাবি স্বজন স্থানীয়দের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সিংগাইর, মানিকগঞ্জ। কক্সবাজারের রামতে কাভার্ড ভ্যান বাসের সংঘর্ষে বাবা ছেলে সহ প্রাণ গেছে 3 জনের। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জেটি রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রামো থানার ওসি জানান, চট্টগ্রামগামী পূরবী বাসের সাথে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বাসের 3 যাত্রী। তারা হলেন হাবিবুল্লাহ, তার শিশু ছেলে রিয়াদ ও রিমঝিম বড়ুয়া নামে একজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে গতরাতে জয়পুরহাটের ট্রাক্টর অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে মারা যান একজন। চার দিনের সফরে ঢাকা এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 2 সদস্য। তাদের সাথে বৈঠক শেষে সচিবালয়ে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি যাচ্ছে সেখানে। পুরা চুক্তিটাই আমরা মানি, একটা দুইটা বিধান মানি না বা এটার ব্যাপারে আপত্তি আছে সেরকম না। সম্পূর্ণভাবে আমরা এটা এক্সটেনশন করেছি, এটার পক্ষ রাষ্ট্র হয়েছি। পৃথিবীতে আপনার প্রায় 77টার মতো দেশ, দুইটা একটা নাম্বার এদিক সেদিক হতে পারে, এরকম দেশ এই আন্তর্জাতিক চুক্তিটার পক্ষ রাষ্ট্র হয়েছে। কিন্তু আনকন্ডিশনালি পক্ষ রাষ্ট্র হয়েছে এরকম রাষ্ট্র খুব বেশি না। তো আমরা আনকন্ডিশনালি পক্ষ রাষ্ট্র হয়েছি। ওনারা এটা প্রশংসা করেছেন ওয়ার্কিং গ্রুপ। সেকেন্ড হচ্ছে ওয়ার্কিং গ্রুপ আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটা প্রশংসা করেছেন। তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তারপর আমাদেরকে কিছু কিছু সাজেশন দিয়েছে, যেমন আমাদেরকে তারা বলেছে যে আপনার গুম বিষয়ক যে কমিশনটা আছে, আমাদের কমিশনটা তো আপনারা জানেন সবাই খুবই ভালোভাবে কাজ করছে, অনেক কষ্ট করছে। তো ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা। তো আমি বলেছি এর সিদ্ধান্ত তো সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে, আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের মিটিংয়ে জিনিসটা উত্থাপন করব। তবে আমি তাদেরকে এটাও বলেছি আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। ওনারা আমাদের আইনের ব্যাপারে কিছু ব্যাপারে বলেছে, আমাদের আইনে কিছু কিছু জিনিস আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব।
তারপর ওনারা বলেছেন ওখানে একটা আপনারা জানেন সবাই যে মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য, এটার বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। আরো বলেছেন যে ওখানে সার্চ করার জন্য, আপনারা জানেন আমাদের গুম বিষয়ক যে কমিশন আছে, ওনারা অনেক অনেক তথ্য আপনার উদ্ঘাটন করেছেন, অনেক সুন্দর করে তদন্ত করছেন। কিন্তু লন্ডন থেকে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলছেন তিনি, সরাসরি যাচ্ছে সেখানে। সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না। আর যেখানে একটা আমি তো বলেছি, যত বেশি আমাদের মধ্যে ঐক্যমতের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারবো তত জাতির জন্য এটা ভালো। এই যে আমরা ঐক্যমতে এসেছি এটাই তো বড় কথা। এবং সব সিদ্ধান্তে একটা ঐক্যমত থাকলে, যে স্বৈরাচারকে আমরা বিদায় করেছি, ফ্যাসিস্টকে বিদায় করেছি, এবং সেই জাতির প্রত্যাশা পূরণে অনেক বেশি সহজ হবে সেটা। সুতরাং আমরা চেষ্টা করবো যেখানে সম্ভব, যত বেশি সম্ভব ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তগুলো নিতে। গতকালকে জামাত ইসলাম থেকে মন্তব্য করা হয়েছে যে একটি দলের সাথে বৈঠক করে এরকম নির্বাচনের ডেট সিদ্ধান্ত হয়েছে, সেক্ষেত্রে বলেছেন যে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা জায়গা থেকে। আমি তো আগেই বলেছি, এটা প্রত্যেকের তাদের মতামত দেওয়ার অধিকার আছে, দিতেই পারে। ভাই লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে তো প্রধান উপদেষ্টা একদম 1-to-1 বৈঠক করেছে। হ্যাঁ, সেই বৈঠকে আসলে আপনি তো নির্বাচনের কথা বলেছেন, এরপরে তো নিশ্চয়ই অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। সেই ক্ষেত্রে আসলে কি এখন কি পুরোপুরি নির্বাচনের প্রস্তুতির কথা বলেছেন কিনা, তার বার্তাটা কি? এখন না, নির্বাচনের দিনক্ষণ যখন নির্বাচন কমিশন ঘোষণা করবে তো নির্বাচনের দিকেই তো যাবে, স্বাভাবিক না? এবং সেটাই তো জাতির আজকে প্রত্যাশা, যে জাতি একটা নির্বাচনের দিকে দ্রুততম সময়ে গিয়ে আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটবে, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে, বাংলাদেশে মানুষ তার মালিকানা ফিরে পাবে। সুতরাং নির্বাচনের যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে, স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের সে টানেলে প্রবেশ করবে এবং সেদিকে এগিয়ে যাবে। নির্বাচনের জন্য প্রস্তুতি হচ্ছে, কিন্তু অ্যাক্টিং চেয়ারম্যানের কি কোনো পরামর্শ বা কোনো মতামত ছিল যে নির্বাচনী পরিবেশটা যেন সুষ্ঠুভাবে তৈরি করা হয়, আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত, নিরপেক্ষতা, এই বিষয়গুলো নিয়ে তার কোনো? সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় শুনানি আজ ৩ জনকেই আদালতে হাজির করার আদেশ থাকলেও 2 জন পলাতক থাকায় সকালে কেবল চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে পরবর্তী প্রক্রিয়া হিসেবে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ আসতে পারে। এরপরও তাদের গ্রেপ্তার করা না গেলে আনুষ্ঠানিকভাবে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দেওয়া হবে। এর আগে গত 1 জুন 3 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি, প্ররোচনায় হত্যাকাণ্ড সংগঠিত করে আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমনে মরণঘাতী অস্ত্র ব্যবহার করার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে সবশেষ আপডেট জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, আপনি সকাল থেকে আমাদেরকে আপডেট জানাচ্ছেন। ট্রাইব্যুনালের শুনানি কখন শুরু হতে পারে, বিস্তারিত তথ্য জানতে চাই আপনার কাছে। শুনানি আমরা যেমনটা দেখে যে 12টার পর শুরু হয়, আজও আশা করছি যে 12টার পরেই শুরু হবে। এবং আজকে যে শেখ পলাতক হিসেবে যে আছেন শেখ হাসিনা এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পলাতক নন, তবে আসাদুজ্জামান খান পলাতক, এবং যারা পলাতক আছেন তাদের বিষয়টি আজকে কোর্টে তুলে ধরা হতে পারে। এবং পরবর্তী প্রসিডিউর হিসেবে যারা পলাতক আসেন তাদেরকে ধরার জন্য বা গ্রেপ্তারের জন্য এবং তাদেরকে আত্মসমর্পণ করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হতে পারে। এর পরবর্তীতে তাদের পলাতক ঘোষণা করে যে অভিযোগ গঠন, সেই অভিযোগ গঠনের প্রক্রিয়া কিন্তু শুরু হবে। তাই আজকে বলা যায় যে অভিযোগ গঠনের পূর্বের যে সকল ধাপগুলো রয়েছে সেই সকল ধাপগুলো নিয়েই আজকে শুনানি হবে। এবং এখানে যে প্রসিকিউশন টিম আছেন তারা সেগুলো রেডি করছেন এবং কিছুক্ষণ পরে হয়তো এই শুনানি শুরু হবে। পাশাপাশি আমি জানিয়ে রাখি যে গত 1 জুন আমরা দেখেছি যে শেখ হাসিনা, চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে কিন্তু যে অভিযোগ তদন্তের প্রতিবেদন
কিন্তু ট্রাইব্যুনালে দাখিল করা হয় এবং ট্রাইব্যুনাল সেই প্রতিবেদন আমলে নেন এবং আমলে নিয়ে আজকের দিনটি কিন্তু নির্ধারণ করেছিলেন পরবর্তী প্রক্রিয়ার জন্য। সেই প্রক্রিয়ার জন্যই আজ শুনানি ছিল এবং আজ সকালে আমরা দেখেছি যে যেহেতু দুইজন পলাতক চৌধুরী আবদুল্লাহ মামুনকে কিন্তু আজকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং এর পরবর্তী যে সকল নির্দেশনা থাকবে সেই নির্দেশনাগুলো কি হবে ট্রাইব্যুনাল আজকে সেই আদেশ হয়তো দেবেন। সোহার। মারুফ, অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকা থেকে হবিগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। আটক করা হয়েছে বাস চালককে, তবে পালিয়ে গেছে হেলপার। রোববার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ আউশকান্দি সড়কের সালামতপুর এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ জানায় ভুক্তভোগী কিশোরী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। রাজধানী থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্য অতিক্রম করে মেয়েটি সিলেট পর্যন্ত চলে যায়। পরে সেখান থেকে হবিগঞ্জ যেতে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠে। শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে কিশোরীকে একা পেয়ে পালাক্রমে নির্যাতন চালায় বাসের হেলপার লিটন মিয়া ও চালক সাব্বির। কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানায়। পরে সালামতপুর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় টহল টিম বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। চালককে আটক করা গেলেও কৌশলে পালিয়ে যায় হেলপার। এদিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাজবাড়ীর পাংশায় 2 স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। রোববার রাতে ভুক্তভোগীদের পরিবার এই ঘটনায় 2টি পৃথক ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ, ওই দিন দুপুরে স্কুল থেকে কোচিং করে বাড়ি ফেরার পথে তাদের পথরোধ করে শিহাব ও হাসমত নামের 2 তরুণ। পকেট থেকে ব্লেড বের করে ভয় দেখিয়ে পাশের একটি পানের বরজি নিয়ে নির্যাতন চালায়। পরে ভুক্তভোগীরা পরিবারকে সব খুলে বললে থানায় মামলা করেন তারা। এই ঘটনায় শিহাবকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে ধরতেও কাজ করছে পুলিশ। কোভিড নিয়ে আতঙ্কিত হবার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তিনি বলেন, করোনা পরীক্ষা ও চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। সকালে রাজধানীর জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। বলেন, এরই মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় ঢাকা ও চট্টগ্রামে 2টি বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে গেলে অন্যান্য হাসপাতালেও বিশেষ ইউনিট তৈরি করা হবে। এ সময় তিনি গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের প্রশংসা করেন। অন্যদিকে বক্ষব্যাধি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে জানান তিনি। দেশের দক্ষিণাঞ্চলে বেড়ে যাওয়া ডেঙ্গু মোকাবেলায় গুরুত্বের সাথে কাজ করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। হাসপাতালের মধ্যে ডেডিকেটেড কোভিড ইউনিট আছে। অতএব আমরা বলবো যে মোটা দাগে রোগ নির্ণয় এবং রোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বর্তমান প্রস্তুতি, এই দেশে এখন যে রোগীর চাপ এবং এইটা যে বিশ্বব্যাপী যে পরিস্থিতি, সেটার আলোকে আমরা এটা যথেষ্ট মনে করি। স্থানীয় সরকার কর্তৃপক্ষগুলো যেভাবে মশক নিধনে যেরকম ব্যস্ত থাকার কথা, দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা, সেই ক্ষেত্রে আসলে সবসময় অনেকখানি যথেষ্ট এক্সপেক্টেড মাত্রায় করা হয় না। এই বিধায় আসলে মশক নিধনটা কার্যকর হয়নি।